নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। সল্টলেক স্টেডিয়ামের মেসির প্রোগ্রামের ঘটনা নিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা নিয়ে কলকাতা হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়। এই মামলার শুনানি পর্বের শুরুতেই আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় যে এই ঘটনার সঙ্গে যে প্রচুর আর্থিক লেনদেন হয়েছে এবং যে ধরনের আর্থিক লেনদেন হয়েছে তাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের উপযুক্তভাবে তদন্তের প্রয়োজন। এছাড়াও যে সিট গঠন করা হয়েছে এই সিট কখনো গঠন হতে পারে না, তার কারণ ডিজির যে উচ্চপদস্থ যে আধিকারিক ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করছে তার অধস্তন অফিসাররা, এটা কখনোই হতে পারে না। নারদাকাণ্ডের বিভিন্ন রায় তুলে ধরে বিশেষভাবে শুভেন্দু অধিকারীর আইনজীবী সেখানে দাবি করেন যে এই তদন্ত সিবিআইকে দিয়ে হওয়া প্রয়োজন। তার কারণ সিবিআই এই তদন্ত করার প্রয়োজন, তার কারণ নারদা মামলায় পরিষ্কারভাবে রায় ছিল একজন মন্ত্রী বা পুলিশের বিরুদ্ধে তখন কখনো এই ধরনের তদন্ত করা যায় না, তাই সিবিআইকে এই তদন্তভার তুলে ধরা হয়েছিল। সেই রায়কেই রেফারেন্স করে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে দাবি করেন। পাশাপাশি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও দাবি করেন যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে মন্ত্রী তিনি যে মূর্তি তৈরি করেছিলেন তা পাবলিক প্লেসের ওপর মূর্তি তৈরি করা হয়েছিল, সেখানে কোনো ব্যক্তিগত মালিকানা জমির ওপরে নয়। সুতরাং এই বিষয়টিকে সরকারের যে সমস্ত মন্ত্রী আমলারা রয়েছেন তারা বিশেষভাবে কাজে লাগিয়েছেন। যদিও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সমস্ত দাবি নস্যাৎ করতে দিয়ে তিনি বলেন যে এটি জনস্বার্থ মামলা নয়, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। হাইকোর্ট রুলস অ্যান্ড রেগুলেশনে যা রয়েছে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে এই ধরনের জনস্বার্থ মামলা দায়ের করতে গেলে বিভিন্ন নথিপত্র এবং রিসার্চের কপি জমা করতে হয়, কিন্তু শুধুমাত্র সংবাদ মাধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। পাশাপাশি রাজ্যের আইনজীবী দাবি করেছেন যে রাজ্যের সর্বোচ্চ পদে সাংবিধানিক পদে আসীন রাজ্যের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, সঙ্গে সঙ্গে এই ঘটনার সঙ্গে সঙ্গে তিনি টুইট করেছেন। শুধু তাই নয়, তিনি বিশেষ পদক্ষেপ হিসাবে একটি কমিশন গঠন করেছেন, যে কমিশন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিশন গঠিত হয়েছে এবং তার সঙ্গে সচিবরাও রয়েছেন। যে কমিশন এই সামগ্রিক বিষয়টি নিয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে একটি সিটও গঠন করা হয়েছে, যে সিট শুধুমাত্র যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআরের ওপরে ভিত্তি করেই কিন্তু সিট তদন্ত করছে, সামগ্রিক তদন্ত করছে কমিশন। শুধু এক্ষেত্রে আইনজীবী দাবি করেন যে সংগঠকদের যে পয়সা ফেরতের বিষয়টি উঠে আসছে এতে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, তার কারণ সংগঠক যারা ছিলেন তারাই টিকিট বিক্রি করেছেন এবং তারাই একমাত্র সেই টাকা নিয়েছেন। রাজ্য সরকার শুধুমাত্র আইন শৃঙ্খলার দেখার দায়িত্বে ছিলেন। সুতরাং টাকা ফেরতের বিষয়টি যখন উঠছে, যদিও রাজ্যের যে তদন্তকারী সংস্থা তা ইতিমধ্যে 22 কোটি টাকা মতো 5টি অ্যাকাউন্ট থেকে সিজ করা হয়েছে, আদালতের নির্দেশ ছাড়া এই টাকা ফেরতের বিষয়ে রাজ্য কখনো হস্তক্ষেপ করতে পারে না। এটি সম্পূর্ণভাবে একটি ব্যক্তি মালিকানাধীন অর্থাৎ একটি সাংগঠনিক অর্গানাইজেশনের পক্ষ থেকে করা হয়েছে, এমনটাই দাবি রাজ্যের আইনজীবী আরও দাবি করেন শতদ্রু দত্ত মোট 400 জনকে পাস দিয়েছিলেন, 27টি পাস দেন তারা মেসির একেবারে কাছে যেতে পারেন। তাদের একটি 27টি পাসের মধ্যে হায়াত হোটেল, যুবভারতী, এয়ারপোর্ট মিলে টোটাল 27টি পাস ইস্যু করা হয়েছিল। 373টি দেন ডিউটি পাস, যারা মাইক, প্যান্ডেল এবং ডেকোরেটরদের দেখাশোনা করবে। এছাড়া আইবি ওয়েস্ট বেঙ্গল 12 জনকে পাস দিয়েছিল, যার মধ্যে মুখ্যমন্ত্রীও রয়েছেন। সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলকে 6টি, সুপিরিয়র পুলিশ আধিকারিকদের 25টি পাস দেওয়া হয়, ফলে টোটাল 82টি পাস ক্লোজ প্রক্সিমিটির মধ্যে ইস্যু করা হয়েছিল। এছাড়াও যে ম্যাচ সংক্রান্ত বিষয়ে যে অর্থ, সেই অর্থও কিন্তু সম্পূর্ণভাবে সাংগঠনিক যারা ছিলেন তাদের ওপরেই বর্তায়। এরপরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন যে রাজ্য সরকার শুধুমাত্র স্টেডিয়ামের ভেতরে যে ঘটনা ঘটেছে তার উপরেই ভিত্তি করে তারা
এফআইআর লজ করেছে, বাইরে যে সমস্ত ঘটনা ঘটেছে তার প্রতি কোনো এফআইআর লজ হয়নি। এখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এগুলি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তার কারণ যে ধরনের ঘটনা অভিযোগ উঠছে যে টিকিট ব্ল্যাক হয়েছে এবং টিকিট অধিক দামে বিক্রি হয়েছে, এই ঘটনার অর্থাৎ এই 13ই ডিসেম্বরের আগে একটি অভিযোগও কিন্তু রাজ্যের কাছে জমা পড়েনি বা পুলিশের কাছে আসেনি, যার ভিত্তিতে পুলিশ তদন্ত করবে যে সত্যি টিকিট ব্ল্যাক হয়েছে কিনা। যত অভিযোগ আসছে ঘটনার পরে, সুতরাং যদি আবেদনকারীরা মনে করতেন যে টিকিট ব্ল্যাক হয়েছে, সেই অভিযোগ যদি এসে থাকতো, কেন তারা আগে সেই অভিযোগ দায়ের করলেন না? যদিও শতদ্রু দত্তের আইনজীবী পরিষ্কারভাবে আদালতে বলেছেন যে তারা শুধুমাত্র সাংগঠনিক বিষয় ছিলেন, তারা শুধুমাত্র কলকাতা নয়, হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লির অর্গানাইজেশনেও ছিলেন। শুধুমাত্র কলকাতায় এই ধরনের ঘটনা ঘটেছে, অন্যান্য জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। যদিও তিনি দাবি করেছেন যে মেসির যে নিরাপত্তার দায়িত্বে ছিল তারা ছিল এনএসজি কমান্ডো, এই একই দাবি কিন্তু রাজ্য করেছে এবং রাজ্যের আরও দাবি ছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মেসির চারদিকে জেড ক্যাটাগরি নিরাপত্তা অর্থাৎ এনএসজি কমান্ডের কজন থাকবেন তা কিন্তু জানানো হয়নি রাজ্যকে। এই সামগ্রিক বিষয় বিভিন্ন অভিযোগ এবং পাল্টা অভিযোগ তুলে সওয়াল হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেন সেই সমস্ত শুনানি সম্পূর্ণ করেছেন, রায়দান স্থগিত রেখেছেন। আগামী দিনে এই মামলার রায় ঘোষণা হবে।